আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। হ্যাঁ বন্ধুরা, যে যেখান থেকে এই ভিডিও দেখছেন তাদের সবার জন্য রইল ঈদের শুভেচ্ছা। বন্ধুরা, তাহলে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। অনেক দিন হলো আপনাদের সঙ্গে কথা হয় না, অনেক ভিডিওর পর্যালোচনা বাকি রয়ে গেছে। তো একটু একটু করে আলোচনায় আসা যাক, যদিও আজ সম্পূর্ণ করতে পারবো না সকল আলোচনা, কারণ বিগত দিনের সকল ভিডিওর উপর একটু একটু আলোচনা করতে গেলেও ভিডিও এত বড় হয়ে যাবে যে আপনার শোনার যেমন আগ্রহ থাকবে না, আমার বলার ধৈর্য হারিয়ে ফেলবো। কারণ এদের পরিবারের এত বেশি ইউটিউবার, এত বেশি এরা অনলাইন জগতের সঙ্গে জড়িত এবং প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা সম্পর্কের সঙ্গে, প্রত্যেকটা ঘটনার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর তাই এত এত ইউটিউবারদের নিয়ে আলোচনা করা এক ভিডিওতে কখনোই সম্ভব নয়। তো বন্ধুরা, আমরা ঈদের আগে দেখেছি যে আমাদের পেটে বাচ্চা নিয়ে তানজিলা চলে এসেছিল বাবার বাড়িতে ঈদ করতে। যদিও এটা তার কথিত বাবা, আমরা সবাই জানি, তারপরেও মনে করিয়ে দেওয়ার জন্য বারবার বলতে হয় যে এই বাড়িটা হলো তানজিলার কথিত বাবা, সৎ বাবা, স্টেপ ফাদারের। যদিও এটা তানজিলা কিংবা তানজিলার মা বাবা প্রকাশ্য এসছিল তানজিলার ফুপুর কাছ থেকে, অর্থাৎ চোখঘোরানি নিশির কাছ থেকে, এবং পরবর্তীতে মরিয়মের বাবা এটা ফ্ল্যাশ করে। মরিয়মের বাবার কাছে অনেক ভিডিওতে আমরা দেখতে পাই যে তানজিলা আসলে কে, এই পরিচয়টা কেউই সঠিকভাবে দিতে পারে না। কেউ বলছে তানজিলার বাবা মা আগে মারা গিয়েছে, অর্থাৎ তিশার বড় বোন, হ্যাঁ তিশার বড় বোনের মেয়ে এটা, সে দুলাভাইয়ের অত্যাচারে মারা গিয়েছে। আবার কেউ বলছে এটা তিশার বাচ্চা, আবার কেউ বলছে যে তিশা কোথা থেকে বাঁধিয়ে নিয়ে এসছে এই তানজিলার বাবাকে কেউ জানে না। সব কিছু মিলে তিশার মানে এই সন্তানটার পরিচয়টা বড্ড ঘোলাটে। যদিও বাপ্পি তিশাকে বিয়ে করার পর এই যে তানজিলাকে স্বীকৃতি দিয়েছে, তাও তানজিলার বয়স তখন প্রায় 6-7-এ পড়ে। এই অবস্থায় ঢাকায় নিয়ে আসার পর তখন কিন্তু বোনের মেয়ে হিসাবেই নিয়ে এসেছিল। এবং নিশি আমাদের সঙ্গে, ভিউয়ার্সদের সঙ্গে, যারা পুরানো ভিউয়ার্স আছে তারা জানেন যে নিশি পরিচয় করিয়ে দিয়েছিল এটা হলো তার ভাবির বোনের মেয়ে, বাচ্চাদের দেখাশোনা করার জন্য গ্রাম থেকে শহরে এসছে। তো যাই হোক, যেভাবেই হোক, পরবর্তীতে তানজিলা ওই বংশের আস্তে আস্তে মেয়ে হয়ে উঠেছে। বিকজ তিশার চাপে বাপ্পি এই যে তানজিলার পরিচয় নিজের বংশের সাথে অ্যাড করেছে, অর্থাৎ তানজিলাকে স্বীকৃতি দিয়েছে তার মেয়ে হিসাবে। সেই হিসাবে তানজিলার এটা হলো বাবার বাড়ি। তো আসলে বাবার বাড়ি বলে যদিও তানজিলার কিছু নেই, তবুও তানজিলা এমনভাবে বাবার বাড়ি করে, এতে কিন্তু সন্দেহটা আরও বেড়ে যায়। স্বাভাবিক সম্পর্কের কেউ এভাবে বাবার বাড়ি, চাচার বাড়ি, দাদার বাড়ি কিংবা শ্বশুর বাড়ি, আমার বাড়ি এভাবে কেউ বলে না। যেভাবে এই অল্প বয়সী, যদিও তানজিলার বয়স কম করে হলেও 25-26, বাট নাটা বাটা খাটা। আগে তো শুকনা ছিল, এখন দেখেছেন কী হারে ট্যাবলেট হয়ে গিয়েছে। হ্যাঁ বলবেন বাচ্চা পেটে এসছে, বাচ্চা পেটে আসলে প্রায় মানুষ কিন্তু শুকিয়ে যায়, বাট তানজিলা কিন্তু পুরো একটা ট্যাবলেট ফুটবল হয়ে গিয়েছে। তো সেই তানজিলা এমনভাবে উপস্থাপন করে কানে কোথায় যেন লাগে, এই বাবার বাড়ি, দাদার বাড়ি, ওটা আমার দাদার বাড়ি, ওটা আমার চাচার বাড়ি, এই কথাগুলো খুব লাগে। কেন জানেন? ও খুব স্পষ্ট করে মানে এমনভাবে জোর দিয়ে ইঙ্গিত করে, যেটা আর কি সাধারণ আমরা পাবলিক যারা জানে এটা ওর অরিজিনাল বাবার বাড়ি নয়, তারা বুঝে যায় যে সম্পর্কটা পোক্ত করার জন্য তানজিলা এভাবে বলছে। তো তানজিলার পেটে বাচ্চা আসার পর তাকে দেখে তো তার বাবা আবেগে আপ্লুত হয়ে গিয়েছিল যখন ম্যাক্সি পরা দেখেছিল। তো এই যে ঈদের আগে সে বাবার সঙ্গে চলে এসছে, বাবার বাড়িতে চলে এসছে ঈদ করার জন্য, তার দাদি মারা গিয়েছে এই জন্য। আসলে তানজিলা তার দাদির জায়গাটা নিতে চাচ্ছে, কিন্তু তাকে আদৌ সম্ভব? কখনো নিজের মানে একটা জায়গা দখল করা, নিজের বংশের মেয়ে হলেও হয়তো দাবি করতে পারত, কিন্তু কোথাকার কে বানে ভেসে আসা মেয়ে, সে যদি তার নিজের তাদের জায়গাটা দাবি করতো তাও মেনে নিত জনগণ কিংবা ভিউয়ার্সরা। বাট বললাম তো। তো যাই হোক, সে অবশেষে তার বাবার বাড়ি ঈদ করতে চলে এসছে তার দাদির অনুপস্থিতিতে। তার দাদি পরপারে চলে গিয়েছে, সেই শোকটা যাতে পরিবারে কেউ অনুভব করতে না পারে, তাই সে দায়িত্ব নিতে চলে এসছে। আমি
বুঝলাম না কার দায়িত্ব নিতে এসছে, কার মধ্যে শোক। ওই যে আধামরা পেটিকোট বাপ্পি, সে তো প্রতিনিয়ত অভিনয় করে যাচ্ছে, সে তো লেবাসধারী একটা শয়তান। হ্যাঁ, আপনারা সবাই দেখেছেন ঈদের দিন সে কি করলো, কান্নাকাটি করে বাসার ওই যে কাজের বুয়া যাকে 2 টাকা দিয়ে কেনা যায় সে প্রমাণ আপনাদের দেখাবো। শুনতে খারাপ লাগছে কিন্তু এটাই কিন্তু বাস্তব। ছোট লোক, অশিক্ষিত, কাজের লোক টাইপের লোকজনকে যখন তখন মুভমেন্ট কেনা যায় শুধুমাত্র টাকা দিয়ে। আপনি 5,000 টাকা দিয়ে কিংবা কিছু টাকা দিয়ে আপনার বিরুদ্ধে যাওয়া লোকটিকে পক্ষে বিপক্ষে যখন তখন সাক্ষী বানানো যায় এইসব কাজের লোক। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি কথা, এইসব শ্রেণীর লোকদের কাজই হলো পোল্টিবাজি খাওয়া। পারুল খালা ঠিক তেমন, হ্যাঁ মানছি, সে বাপ্পির মায়ের অর্থাৎ নাজমা আন্টির কাছাকাছি ছিল দীর্ঘ 8 বছর ধরে। 8 বছর কিন্তু দীর্ঘ টাইম নয়, অনেককেই আমরা দেখেছি কয়েক যুগ ধরে কাছে থাকলেও নিজের হয়ে ওঠে না। সেখানে 8 বছর তো মামুলি ব্যাপার, গিভ অ্যান্ড টেক পলিসি, সোজা কথা। এসব হেল্পিং হ্যান্ডরা হলো গিভ অ্যান্ড টেক পলিসি। তো দেখেছে যে নাজমা আন্টির সঙ্গে তার একটা বয়সের বন্ডিং ছিল, দুজনেই বয়স্ক, কাজ কম ছিল যেহেতু নাজমা আন্টি একা থাকতেন। শুধু এটাই নয়, গ্রামে সাধারণত বাসার কাজের জন্য লোক রাখে এরকম পরিবার খুব কম আছে। কিছু কিছু ফ্যামিলি আসলে কাজের লোক থাকলেও কাজের সন্ধান এইসব জায়গায় খুব কম, কারণ এটা অনেকখানি মঙ্গা এলাকার প্রভাব পড়ে থাকে। হ্যাঁ, এখানে অভাব অনাটনের মধ্যে থাকে মানুষজন, তার উপর পারুখালা একটা বয়স্ক মহিলা, তাকে রাখার মতো কেউ নাই। তো যেভাবেই হোক সে পড়েছিল এই পারুল খালা নাজমা আন্টির কাছে। তো সেই সূত্র ধরে নাজমা আন্টি এবং পারুল খালার মধ্যে একটা ঘনিষ্ঠতা এসছে। দুজনের বয়স, দুজনের স্বামীহারা, দুজনেই সন্তানকে দূরে রেখে মনের কথা বলতে বলতে 8 বছরেই অনেকখানি ঘনিষ্ঠতা তাদের মধ্যে হয়েছে। মানে নাজমা আন্টি এবং এদের কথাবার্তায় যতটা জানা যায়, এবং নাজমা আন্টি অনেকখানি নির্ভর করতো এই পারুল খালার উপর। বন্ধুরা, আমি যেটা বলতে চাচ্ছি যে ঈদের দিন নাজমা আন্টির জায়গায় এই পারুল খালাকে নিয়ে যে অভিনয়টা বাপ্পি করলো, সেটা আপনি কী দৃষ্টি দিয়ে দেখছেন? অনেকেই ভিউয়ার্সরা যারা শুধুমাত্র দেখার জন্য দেখে, কিংবা এদের পরিবারের মতো তাদের চরিত্র ওরকম লেবাসধারী, ওরকম মানে মূর্খ, অশিক্ষিত, ঢিংঢাং করা পরিবার, সমাজ বিরোধী পরিবার, তারাই শুধু আবেগপ্রবণ হয়ে এই খাওয়াটাকে অন্য দৃষ্টি দিয়ে দেখছে। কিন্তু আপনি যদি গভীরে ভাবেন, একটা শিক্ষিত লোক, একটা মানে বুঝবান লোক কখনোই এই ব্যাপারটাকে সমর্থন করবে না, কারণ ওর মধ্যে ছিল সম্পূর্ণ অভিনয়। শুধুমাত্র ভিডিও করার জন্য সে নাজমা খালাকে তার সামনে বসিয়ে ফিক করে কয়েক সেকেন্ডের জন্য তার মুখে একটু পায়েসটা কি যেন তুলে দিয়েছে, যেটা কিন্তু বাপ্পি তার মাকে কখনোই করেনি। তাহলে কেন নাজমা আন্টিকে নিয়ে এই করলো? বেঁচে থাকতে এই নাজমা আন্টির মুখে কখনো এই বাপ্পি পায়েস কিংবা অন্য কিছু তুলে দিয়েছে? পাশে বসে মার মুখে তুলে দিয়েছে? তাহলে কেন? হয় কেন এই নাজমা আন্টির জায়গায় এই কাজের মহিলা পারুলকে বসিয়ে তার মুখে খাবার তুলে দিচ্ছে? তাতে আপনি কি বুঝে নেবেন? ভান্ডামি নয় কি? এতই যদি নাজমা খালাকে ভালোবাসতো, এতই যদি নাজমা খালাকে এত কিছু মানে এতটা অনুভব করতো, সেটা কি মরার পরে? কেন বেঁচে থাকতে মার এই সব দায়িত্ব তুমি পালন করনি? মা অসুস্থ ছিল, ডাক্তার দেখাওনি, মা হার্টের পেশেন্ট ছিল, কখনো মাকে হার্ট স্পেশালিস্টের কাছে নাওনি, মা ডায়াবেটিসের রোগী ছিল, কখনো মাকে তোমরা ডায়াবেটিসের খাবার দাবার অনেক কিছু আছে মেনটেন করতে হয়, বারবার বলেছো। তোমার মা নিজেই সচেতন, নিজেই খুব শক্ত, নিজেই এটা নিজেই ওটা। তোমার মা বারবার তার বোনকে যথেষ্ট ভালোবাসে। কোথায় কোথায় সেই বোনকে যখন হেল্প করতে বলল, তার পুত্রবধূ অসুস্থ ছিল, কই পারলে না তো? নিশি কিংবা তুমি কিছু মোটা অঙ্কের টাকা সেই খালাকে দিতে পারোনি তো, বরং সম্পর্ক এই কারণে তোমাদের অবনতি হয়েছে, বিশেষ করে তোমার। হ্যাঁ, খালাকে তোমার মা কিছু মোটা অঙ্কের টাকা দিয়েছিল, যেটা তার কাছে ছিল না। অনেকে বলছে যে তার তো অনেক টাকা ছিল। কিসের টাকা ছিল তার? নগদ টাকা কি? একটা পেনশন থেকে 12-13 হাজার টাকা, যার সংসার চালাতে হিমশিম খেয়ে যায় এ যুগে। হোক দুজন মানুষ, তারপরেও বলবো তার অনেক রকম, একটা বাড়ি তৈরি করতে হলে খাজনা, ট্যাক্স, এটা ওটা, কাজের লোক মেনটেন করা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন,
নাতিন নাতি পোতা ইত্যাদি তাদের চাহিদা, জামাই আসলে তার চাহিদা, মেয়ে আসলে তার চাহিদা, এগুলো পূরণ করতে করতে না হাতে ওই মাসের পেনশনের ওই সামান্য টাকা দিয়ে ওই মহিলা হিমশিম খেত। সে খরচ করতো লিচু বাগান আম বাগান থেকে কিছু পেত, এগুলা তার হয়তো বা কিছু জমা থাকতো, কিন্তু সেটা সেটা এতটাই নগণ্য ছিল, বাধ্য হয়ে তার মা অবশেষে সেই টোপলা গয়নাগুলা সে বিক্রি অথবা সে বন্ধক রেখে তার বোনকে হেল্প করেছিল। বোনের ওই যে বৌমা অসুস্থ ছিল, পুত্রবধূ অসুস্থ ছিল, সেখানে সম্পর্কটা এতটাই তখন থেকে অবনতি। এই নাজমা খালার সাথে বাপ্পি কি করলো, তার মাকে অবহেলা করতে লাগলো, উঠতে বসতে খোঁটা দিতে লাগতো। এতটাই মহিলা মানে নিকৃষ্ট ছিল, এতটাই মহিলা খারাপ ছিল যে অবশেষে বাপ্পি কী করলো, তার মাকে শেষ পর্যন্ত মালয়েশিয়া রেখে আসলো 3 মাসের জন্য। তার বোনকে বোঝাতে লাগলো যে এই খালা এবং মা, খালার জন্য যেগুলা কাজ করছে এগুলা ঠিক নয়। সে আরও কী করলো জানেন, এই যে নিশি যে বারবার বলছে আসা যাওয়ার টাকা সে দিয়েছে, একদম না। এটা এই মহিলা নাজমা আন্টি নিজ খরচে আসা যাওয়া করেছে, যেটা নিশি মিথ্যা বলে প্রচার করেছে। তার ভাইকে বলেছে যে টাকাটা এভাবে মা খরচ করেছে, কিন্তু জনগণের সামনে শুধুমাত্র মিথ্যা প্রচারের জন্য চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ওই মহিলা তো অল টাইম মিথ্যা বলতে থাকে। ওই মহিলা একটা লেবাসধারী, এই কাঁদছে, এই লিপস্টিক পরে সে কী করছে, পার্টিতে যাচ্ছে, এই সে তার খাওয়া দাওয়া নেই, রুচি নেই, প্রতিনিয়ত মার সে পাগল হয়ে যাচ্ছে, আবার পার্টিতে যেয়ে সে হইচই সবই করছে। এদের মধ্যে সব ফান্ডামি, সব পুরোটাই শুধুমাত্র নাটক, শুধুমাত্র নাটক, যা দেখে আমাদের সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের পরিবারের মধ্যে আমরা কী করছি, আমাদের পরিবারের মধ্যে সেইগুলা এনে পরিবারটাকে আমরা ধ্বংসের দিকে নিতে যাচ্ছি। আমাদের ছেলে মেয়ে লেখাপড়া বাদ দিয়ে ইউটিউবের প্রতি ঝুঁকে যাচ্ছে, তারা লেখাপড়া বাদ দিয়ে এসব অনলাইনে কর্মকাণ্ড, অনলাইনের বেকার প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে, এবং বেকার ছেলে ধরে ভাবছে যে একজন ইউটিউবার বিয়ে করলে বিলাসী জীবনযাপন করতে পারবে, ইউটিউবার বিয়ে করলে এ করা যাবে, ও করা যাবে, আর সেই সব সুযোগ নিয়ে ছেলেরা মেয়েদের জীবন খাচ্ছে, মেয়েরা ছেলেদের জীবন খাচ্ছে। যার প্রমাণ আমরা দেখেছি লাইলা আর ওই যে কে যেন একটা ছেলে মামুন, লাইলা মামুনের জীবন দেখতে পাইলাম। ইউটিউবার ওই যে আলম হাসান, আলম না আলম হাসান, তার সঙ্গে সে একের পর এক মেয়ের জীবন খাচ্ছে। ইউটিউবার ওই যে ললিপপ কট করলো কি যেন জুনিয়র সাকিব, সে যা করলো, এরকম বহু শতে প্রমাণ আজকাল দেখা যাচ্ছে। শুধুমাত্র এসব ইউটিউবাররা যেসব শো করে এগুলা জাস্ট মিথ্যে। এই মিথ্যে দেখে আমাদের সমাজটা দিনকে দিন কোথায় যাচ্ছে, ধ্বংসের পথে যাচ্ছে। অনেক বিখ্যাত পরিবার লজ্জায় মুখ দেখাতে পারছে না এসব ইউটিউবারদের জন্য। মেয়েদের বিভিন্নভাবে সঙ্গ নিয়ে তাদের কী করছে, তাদের সঙ্গে ভিডিও করে সেগুলা হুমকি দিচ্ছে। বিনিময়ে ভালো অনেক পরিবার আছে, টাকা নিচ্ছে তাদের কাছ থেকে, তারা হাঁফিয়ে যাচ্ছে। অবশেষে মানে আমি বলতে চাচ্ছি, অবশেষে তারা কী করছে, আইনের আশ্রয় নিচ্ছে। এমন অনেক ইউটিউবার আছে খারাপ কাজের দিকে যাচ্ছে। তাই আমি বলবো এদের এই অভিনয় দেখে ভুলবেন না। হ্যাঁ, বাপ্পি না বলেছিল সে দাড়ি রেখেছে, সে দাড়ি আর কাটবে না, সে ইসলামিক লাইনে জীবনযাপন করবে ইত্যাদি ইত্যাদি। তাহলে কাল কী করলো সে? গত দিন তার বিআইনরা আসছে, সেখানে ওই যে পাশে মুখ ফোলা টিবা মহিলা আছে না, মুখে কি যেন টিবার মতো, সেই মহিলা এসে এমনভাবে গার মধ্যে ঢলাঢলি করছিল, এমনভাবে মানে বাপ্পির বুকের মধ্যে যাওয়ার চেষ্টা করছিল। ওই মহিলার কি সমাজ দেয়? ওই মহিলার কি স্বামী নাই? আমার খুব জানতে ইচ্ছা করে, মহিলার স্বামী আছে, অত বড় একটা ছেলে আছে, এই মহিলা কতটা বেহায়া হলে বাপ্পির সঙ্গে এরকম ডলাডলি কস্তাকস্তি করছে অন ক্যামেরার সামনে? অবাক না? এই মহিলার কি স্বামীকে দিয়ে পোষায় না? অবশ্য তার স্বামীকে গতদিন যখন সে এতটা ডলাডলি করছিল, তার স্বামীর ভিডিও আমি টেনে বের করলাম। তার স্বামীকে দেখলাম একটা আধ পাগলের মতো, মোটা সোটা দানবের মতো চেহারা, মুখখানাও বেশ বড় দানবের মতো, বয়স্ক যথেষ্ট। এই মহিলা ওই বেটাকে, তার ওই যে আসিফের বাবাকে তার পছন্দ নয়। আসিফ না সাকিব কে যেন, যাই হোক, ওই আসিফের বাবাকে তার পছন্দ নয়।
তাই সে বাপ্পির দিকে নজর ফেলেছে, বাপ্পির দৃষ্টি আকর্ষণ করছে, কিন্তু আমি দেখছি যে এক্ষেত্রে বাপ্পি তাকে এড়িয়ে চলছে। আমি বিগত কয়েকটা ভিডিওতে দেখেছি এই মহিলা বাপ্পিকে দেখলে তার মনের মধ্যে দিল্লিকার লাড্ডু ফোটে, বাট বাপ্পি কেন যেন এই মহিলাকে খুব একটা পছন্দ করে না। উমা আজ সকালে দেখি বিয়ানটা আসা উপলক্ষে সে তার ওই যে নবীর সুন্নাত উড়িয়ে দিয়েছে, নবীর সুন্নাত দাড়ি টাড়ি সব কেটে ক্লিন সেভ করে ক্যামেরা ওপেন করে সে পরিচয় নিতে আছে যে এটা আসলে আমি ভুলে যাই কে বড় চাচি, কে বড় বিয়ান আর কে ছোট বিয়ান। মজার ঘটনা কি জানবেন, সেখানে সাকিবের মা পরিচয় দিচ্ছে আমি হলাম আসল বিয়ান, আমি হলাম আসল বিয়ান। তার মানে ওই যে টিবা যে চাচি বিয়ান বড় বিয়ান, তাকে কিন্তু এই যে এত ডলাডলি করে এই বাপ্পির সঙ্গে পেটিকোটের সঙ্গে এটা ঠিক মেনে নিতে পারছে না এই সাকিবের মা। তাই সাকিবের মা সে যে আসল বিয়ান এটা আবার ক্যামেরার সামনে বলছে। আবার তখন হাসি পাচ্ছিল যে ওই যে আছে না দুই প্রেমিকার এক প্রেমিক, সেই অবস্থা। এখানে সাকিব এবং আসিফের মা দেওয়ানা এই পেডিকোট বাপ্পির জন্য। আর পেডিকোট কিন্তু একদম সহ্য করতে পারে না, ওই যে মুখে টিপে টিপে ওঠা না, দেখতে তো ওরকম মানে একটা অরুচি অরুচি লাগে মহিলাকে দেখলে। তো তার সঙ্গে আসলে এতটা ঘনিষ্ঠ এই পেডিকোট হতে চায় না যতটা ঘনিষ্ঠ হতে চায় এই যে তার আসল বিয়ানের সঙ্গে। যদিও আসল বিয়ান মধ্যে কিছুটা ভদ্রতা আছে, দাঁত কেলিয়ে কেলিয়ে কথা বললেও সে কিন্তু এই পুরুষদের সঙ্গে ডলাডলি মেকামেকি এগুলো পছন্দ করে না, কারণ সে জানে যে এগুলা নিয়ে কথা উঠবে। তার স্বামী যেহেতু অনেকদিন বিদেশ ছিল, সে নিজেকে কন্ট্রোলে রেখেছে, সে নিজেকে সংযত রেখে সংসার করেছে, তাই এই পুরুষ দেখে হাবলেখা অভ্যাসটা অন্তত তার নেই। তার লোভ হলো টাকার দিকে, তানজিলার টাকার দিকে, তানজিলার শাশুড়ির লোভ। আর এই জন্য তানজিলাকে এই তারা খুব তোয়াজ করে চলে, তানজিলাকে মোটামুটি বিয়েই দিয়েছে তার ছেলের সঙ্গে এই টাকার জন্য। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছি যে তানজিলার শাশুড়ি সবসময় যখন তানজিলা বাবার বাড়ি চলে আসে ঠিক তখনই তানজিলার শাশুড়ি ভিডিও দেয়। কেন তানজিলা থাকতে দেয় না কেন? এর পিছনের রহস্যটা কি? এর পিছনের রহস্যটা কি এটাই যে তানজিলা করতে দেয় না? অর্থাৎ তার শাশুড়ি তো ভিডিও করে, অতটা বুঝে না এখনও। মহিলার মধ্যে একটু সরলতা আছে, টাকার লোভ ছাড়া আর সবই দেখি একটু সরলতা। তো মহিলা হলো বোধহয় কোথা থেকে কি আসল রূপ সবার দেখিয়ে ফেলবে, ঘরের মধ্যে কি হচ্ছে কি চলছে অভিনয় বাদ দিয়ে কোথা থেকে কি দেখিয়ে ফেলবে, এই ভয়ে মনে হয় তানজিলা থাকতে ভিডিও করতে দেয় না। যার জন্য তানজিলা যখনই ও বাড়ি থেকে বের হয় তখনই মহিলা একটা দুইটা করে ভিডিও ছাড়তে থাকে। তো এই করতে করতে মহিলার রিচ একসময় ভালোই ছিল, এখন একেবারে নেই বললেই চলে। তো বন্ধুরা, আমরা আবার চলে যাই বাপ্পির কথায়। বাপ্পি তো অবশেষে তার সুন্নতি, তার ইসলামিক যে কথাবার্তা বলল কিংবা বলে, তার মাকে নিয়ে যে ভণ্ডামিগুলা সে করছে, এগুলার অবসান কিন্তু শেষ। আজ তানজিলা তার বাবার বাড়ি শ্বশুর বাড়ি নিজের বাড়ি চলে যাচ্ছে। তো নিজের বাড়ি যাচ্ছে আর বাপ্পি বলছে যে আমাদের ঈদ শেষ। হ্যাঁ, ঈদ তো তোমার শেষই হবে, জানি তো তোমার সঙ্গে আর ওই তানজিলার সঙ্গে যে গোপন গোপন সম্পর্ক আছে। অনেকে তো আবার এও বলছে তোমার এই যে হঠাৎ করে তানজিলার প্যাম্পার্স মায়ের চাইতে মাসির দরদ যেমন বেশি, অর্থাৎ বাপ্পি এমন ভাবই দেখাচ্ছে। তিশার কিন্তু তার মেয়ের উপর অতটা নজর নেই, তার মেয়ে কী খেলো, কীভাবে চললো, মশারি টানালো নাকি জাস্ট ক্যামেরার সামনে একটু করে, যার জন্য কিন্তু তানজিলা এখানে থাকতে খুব একটা চায় না। কারণ রাজরানী হয়ে তো সে ওই বস্তিতে থাকতে পারে, মার কাছে তো থাকতে পারে না। মা তো অতটা তাকে খোঁজ খবর নেয় না, তাই না? কিন্তু যতটুকু নেয় সেটা হলো বাপ্পি এতটাই তাকে প্যাম্পার্স করছে, মায়ের যে জায়গাটা করা হচ্ছে সে জায়গাটা বাপ্পি করছে। তাই অনেক ভিউয়ার্স দেখে যে ইঙ্গিত দেয় বাচ্চাটা আবার বাপ্পির নাই তো, এই জন্য কি তিশা চেয়েছিল বাচ্চাটা নষ্ট করতে? এই জন্য কি তিশা চেয়েছিল বাচ্চাটা না থাক? হয়তো বা তিশা বুঝতে পেরেছে, তাই এখন এমন অবহেলা করছে। অনেকে কিন্তু এমনও ইঙ্গিত দিচ্ছে, যদিও ব্যাপারটা মনে হয় সত্য না, বাট ওদের কার্যকলাপে এরকম প্রশ্ন ভিউয়ার্সদের মনে আসাটা স্বাভাবিক। আর হ্যাঁ, এবার বলি যে বলেছিলাম না হেল্পিং হ্যান্ড কেনা, এই যে লোভী অনেকেই, আমি পারুল খালাকে এমন বলেছি, এই জন্য আমার উপর বিরূপ হতে পারেন কিংবা ভিন্ন মত প্রদর্শন করতে পারেন। আমি লোভী এই খালাকে কেন বললাম, আপনারাই দেখেছেন অনেকেই যে বাপ্পি অন ক্যামেরার সামনে 500 টাকা
বকশিস দিচ্ছে, ঈদ সালামি দিচ্ছে, তো সেটা ক্যামেরাতে তো দেখাতে হবে। এ ভাবতে পারছেন কখনো এর আগে কখনো অন ক্যামেরাতে বাপ্পি খালাকে 100 টাকাও দেয়নি, এখন 500 টাকা স্যালামি দিচ্ছে অন ক্যামেরা করে, এবং তখন ওই খালা সেটা পেয়ে, আর এমনিতে একটু সবাই তাকে প্রাধান্য দিচ্ছে ভিডিও করার জন্য খালাকে, এখন সে এরা তো মানে লাই পেলে মাথায় ওঠে, তো সে পট করে তানজিলাকে বলল, এই যে তুমি তো বড় ব্যবসায়ী, তুমি তো দেখেছেন আপনারা ওটা যে তানজিলার ব্যবসা, সেটা কিন্তু এই যে পারুল খালাও জানে। আর সাকিবকে বানিয়েছে যে ব্যবসায়িক শোরুমের মালিক, এটা শুধু তানজিলা বলে, অন্য কেউ কিন্তু স্বীকৃতি দেয় না। তানজিলার বাবার বাড়ির লোকজন সাকিবকে শুধু কর্মচারীর দৃষ্টি দিয়েই দেখে। তো সে বলছিল যে তুমি আমাকে বকশিস দেবে না, ইসলামি দিবা না, তুমি তো বড় ব্যবসায়ী, তার মানে কতটা লোভী। তারপরে তানজিলা যেহেতু বলেই ফেলছে অন ক্যামেরার সামনে, তানজিলার দেওয়ার ইচ্ছা ছিল না, কারণ ওই যে 300-350 টাকা দামের একটা শাড়ি এনেছে, আবার ঈদের স্যালামিও দিতে হবে। যাই হোক, সে 100 না 200 টাকা মেবি এনে খালাকে দিয়েছে। দেওয়ার পর খালার কিন্তু মন ভরেনি, বলে এত বড় ব্যবসায়িক হয়ে মাত্র এই টাকা দিলা। তখন তানজিলা বলল, স্যালামি যা দিই তার তাই নিতে হয়, খুশি মনে নিতে হয়। তাহলে এই মহিলা কতটা লোভী ভাবেন, কতটা লোভ হলে এই মহিলা এভাবে বাড়ির নাতির কাছে, হোক সে যেমন নাতি ও বাড়ির স্বীকৃতি তো দিয়েছে নাতি হিসাবে, সে একটা শাড়ি দিয়েছে, স্যালামি চেয়ে নিয়েছ, কিছু দিয়েছে, তারপরেও টাকা লোভ কতটা এই মহিলার, সে ডিমান্ড করছে তানজিলার কাছে যে এত কম দিল কেন, যেহেতু তানজিলা বড় ব্যবসায়িক হিসাবে ওখানে পরিচিত। তাহলে এই মহিলাকে দিয়ে যে অভিনয় করানো যায় না, সত্য মিথ্যা বলানো যায় না, কী করে ভাববেন টাকার বিনিময়ে এদেরকে ওই যে বলেছি কেনা যায়, এটাই তার প্রমাণ। এই মহিলাকে জাস্ট টাকা দিয়ে এসব কথা বলানো হয়। ওই যে বলেছে না, আমি স্বপ্নে দেখেছি বিস্তা কে কাপড় কেচে দিতে বলেছে, এই সব কিছু শুধুমাত্র বলানো হয়েছে ওই মহিলাকে লোভ দেখিয়ে। হ্যাঁ, ওই মহিলার লোভে এখন তিশা বাপ্পির হয়ে কথা বলে। অতএব আমরা প্রমাণ পেয়ে গেলাম এই পারুল খালা একটা লোভী, এবং বর্তমানে তিশা এবং বাপ্পির 1 নম্বর চামচা। এখন দেখা যাক নিশি এসে কতটা এই পারুল খালাকে কনভার্ট করতে পারে। পারুল খালাকে তো আগে এই নিশি এবং নিশির মা অনেকভাবে কনভার্ট করে তিশাকে অপমান অপদস্থ করেছে, ক্যামেরার সামনে বলেছে ফকিরের মেয়ে, গরিবের মেয়ে, এসি ছাড়া থাকতে পারে না, এটা ওটা, তিশার মুখটা কাদো কাদো হয়ে গিয়েছে, সেটাও আমরা দেখেছি, এই পারুল খালাকে দিয়ে বলিয়েছে কিংবা পারুল খালা বলেছে। তো এদের অনেক নাটকই এখনও দেখার বাকি, কেবলমাত্র বাপ্পির দাড়ি মোষ কেটে আগের জায়গায় ফেরত আসছে। তো অপেক্ষা করি আরও কত কি ভণ্ডামি দেখাবে সেগুলা দেখার। আর ওদিকে বাবু তো চলে গিয়েছিল তার মায়ের সঙ্গে ঈদ করবে চাঁদ রাতে। তো আসলে গিয়েছিল এটা দর্শকদের মানে ঝাড়ু পেটা খেয়ে, কমেন্টসে দর্শকরা এত বেশি ঝাড়ু পেটা করেছে যে অবশেষে সে তার মায়ের সঙ্গে ভাইয়ের সঙ্গে ঈদ করতে চলে গিয়েছিল, কারণ অসুস্থ ভাইকে রেখে সে চলে আসছে মিমের কাছে। এটা অনেকেই মেনে নিতে পারছিল না, কিংবা ঘৃণিতভাবে তাদেরকে উপহাস করছিল, যেগুলো তারা শো করেনি। তাই তারা বাধ্য হয়ে ভালো স্বাস্থ্যে বাবুকে মিম কারসাজি করে পাঠিয়েছিল ঢাকাতে। বাবু ঢাকায় যে ভেবেছে যে দর্শকদের দেখাবো কি করে, মানে কিছু একটা দোষ ত্রুটি, মানুষের বাড়ি গেলে সামান্য ত্রুটি কিন্তু থাকেই, সেগুলো সে যে বললো যে সবাই ব্যস্ত, যে যার মতো, কার সঙ্গে ঈদ করব, ঢাকায় এসে কি করব ইত্যাদি একটা সুতা দিয়ে মোটামুটি তাদের অবহেলা অযত্ন এগুলা দেখিয়ে সে চলে এসছে। আরে ভাই, তুই তো জানিসই তোর মা হলো কি চাকরি করে, সেখানে ছুটি নেওয়া এত সহজ? তার উপর সে কিছুদিন আগে ছেলে যখন অসুস্থ তখন সে ছুটি কাটিয়েছে, আবার তাকে ছুটি দিবে, কিংবা সে এখন ডিউটি করে সেটা মেকআপ করবে। এটা তো মানে চিরচরিত কথা জানতে যে তোমার মার এরকম ডিউটি থাকে বা নিতে হবে, তার উপর তুমি না জানিয়ে হুট করে চলে এসছো। যদি সে জানতো তার ছেলে আসবে তাহলে সে হয়তো ছুটি নিত। আর তোমার বড় ভাই একমাত্র ওই বাড়িতে পুরুষ মানুষ, তার অনুপস্থিতিতে ঈদকে সামনে রেখে অনেক কিছু কেনা হয়নি। ঈদের বাজার ঘাট, শপিং বলো, সব কিছুই নির্ভর করছিল তোমার বড়
বড় ভাইয়ের উপর। তাই সে ওই যে অসুস্থ অবস্থায় সে একদিনের মধ্যে সমস্ত কিছু নিজ হাতে তার করতে হয়েছে। সে তোমাকে কোলে নিয়ে বসে থাকবে? তুমি ওখানে গিয়েছো, তোমাকে কেউ গুরুত্ব দেয়নি, তোমার জন্য কিছু রান্না করেনি, এটা ওটা কত কিছু এসে তুমি ভিউয়ার্সদের বললে। এবং তোমার বউ যখন বললো আমি তো কিছু রান্না করি, তো আমি তো ভাবছি ঈদ করবে, যে ভরপুর খেয়ে আসবে। আরে তাদের বাসায় এখন ঈদ আছে, অসুস্থ ছেলে, ঈদ তো তোমাদের বাসায়, রঙ্গ তামাশা বিলাসিতা সব তো তোমাদের বাসায় মিম। বাবু ছিল না তার জন্য তো তুমি পোলাও কিংবা মাংস রান্না থেমে থাকেনি, পুডিংও বানিয়েছো। বাবু ছিল না তার জন্য তো তোমার ঘরে মেহমান আসা বন্ধ হয়নি। বাবু ছিল না তার জন্য তো তোমার ঠোঁটে লিপস্টিক, নতুন জামা কিংবা মেহেদি দেওয়া কোনো কিছু বন্ধ হয়নি। তোমার বন্ধ হয়নি, বরং তুমি সেই সুযোগে ঘরে বিয়াই ঢুকিয়ে ফুর্তি করছিলে। আর বাবুকে তুমি পাঠিয়েছো জাস্ট লোক দেখানোর জন্য। তাই সুতা খুঁজে সেটা আবার দর্শকদের সামনে ধরিয়ে দিলে যে তোমার বর ও বাড়ি থেকে না খাইয়ে আসছে, নিজের বাড়ি। রান্না যা করেছে খায়নি কেন? খিচুড়ি রান্না করেছে, কয়েক পদের ভর্তা করেছে, দুপুরে পোলাও বিরিয়ানি রান্না করবে, মেহমান আসবে, থাকতে বলেছে, তোমার বর না থেকে চলে এসছে। বাসায় কেউ নেই তাই চলে আসলো কেন তোমার ভাই? কই, পাশে তো বোনের বাসা ছিল, পারতো তো, ঢাকার মধ্যেই তো ছিল। এবং জেনেছি যে খুব একটা দূরত্ব নয় শারমিনের বাসা আর এই যে বেলালের বাসা। কেন সে শারমিনের বাসায় যায়নি, বোনের সঙ্গে দেখা করেনি? ও ছুতা সারাতে এসছিল বাবু, তাই তো? সেই ছুতা সারিয়ে যখন সে আবার রওনা দিল তার সেই কাল্লা বদন মুখখানি দেখতে, সে তাকে ছাড়া থাকতেই পারে না। হ্যাঁ, বাবু মিমকে ছাড়া থাকতেই পারে না। মিম কিন্তু থাকতে পারে। মিম দেখেছেন, সে বাড়িঘর বাবুকে পাঠিয়ে দিয়ে সে অভিনয়ের ছড়ে বলছে, এই যে ঈদ উপলক্ষে ছোট্ট সংসার সাজালাম, মা মেয়ের ছোট্ট সংসার, মা মেয়ের সংসার, এটা কেমন সাজানো হয়েছে, কি সাজিয়েছো তুমি? ওকে বোধহয় সাজানো বলে, ওই ঘর গোছানোকে বুঝি অবশ্য তোমাদের কাছে ওটা রাজার হাল। কারণ ওই যে টিন ভাঙা, ওই উলি খাওয়া স্যাঁতসেঁতে ঘরের চাইতে তোমার ঘরটা তো একটু হলেও ওরকম দৃষ্টি দিয়ে দেখলে তোমার ঘর অবশ্যই তোমাদের চোখে লাগবে কিংবা বিলাসী কিছু মনেই হবে। তো সেই ঘর সাজিয়ে, ওটা তো এখন বাবুর সংসার, তাই না? তুমি কিভাবে বলো মা মেয়ের সংসার সাজালাম? কথাটা দর্শকরা আপনারা কিভাবে দেখছেন কমেন্টস করে জানাবেন। বাবুকে সে তার বাবার বাড়ি পাঠিয়েছে রাতে, চাঁদ রাতে বোধ হয়, চাঁদ রাতে গিয়েছে বাবু নামাজ পড়বে ভাইয়ের সঙ্গে, ভালো কথা। আর সেই পাঠিয়ে দিয়ে অভিমান করে দেখাচ্ছে দর্শকদের, আবেগ ধরে রাখতে পারছে না, দর্শকদের আবেগ লাগানোর জন্য, দর্শকদের সিম্পেথি নেওয়ার জন্য, ভালো সাজার জন্য সে বলছে এই যে মা মেয়ের ছোট্ট সংসার। বাবু তাহলে কি তোমাদের সিকিউরিটি গার্ড, তোমাদের চাকর? তোমার মানে মেয়ে দেখার জন্য বাবুকে এনেছো, তোমার সন্তান পালনের জন্য বাবুকে রেখেছো? ওটা বাবুর সংসার নয়। আগেও একবার বলেছো এটা আমার ঘর, আমার সংসার। তাহলে বাবু কে? খুব জানতে ইচ্ছা করে মিমের কাছে, বাবু কে ওই সংসারের? আর একটা জিনিস সবাই দেখেছেন যে এই যে রোজ রমজানে দেখলাম থেকে ঢাকা থেকে নাকি মেহমান আসছে, পদ্মার পাড়ে ইফতার করবে। আমি এইসব মানে মেহমান বলেন, ভিউয়ার্স বলেন, এদেরকে ধিক্কার দেই। এদের কি বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নেই নাকি? নতুন টাকা হয়েছে এদেরকে কেউ পাত্তা দেয় না। নতুন টাকাওয়ালা ম্যাথর টাইপের লোকজনের টাকা হলে কেউ ওই যে চেয়ার ছাড়ে না, এরকম টাইপের বোধ হয়। টাকা পয়সা হয়েছে, কেউ দাম টাম দেয় না, তাই একটু ক্যামেরা ফেস দেখানোর জন্য অনলাইনে এসে এইসব ইউটিউবারদের পিছনে টাকা খরচ করে। আরে বেটা, তুই যে গিফট এনেছিস, তুই যে খাবার দাবার এটা ওটা এনেছিস, এই টাকাগুলো ওই রমজানে 10টা ফকিরকে দিলে দোয়া পেতে, 10টা ফকিরকে দিলে আল্লাহর দরবারে ভালো থাকতে। আর তুমি এসছো পদ্মার পারে ইফতার করতে, ওসব বাইদানি যারা কী করছে, অবশ্য তুমি ওই লেভেলের মোনাজাত ধরছে আর হাসাহাসি করছে, ঠোঁটে লিপস্টিক পরে ইফতার করছে। মানে কি বলবো, আনাম খাসি তো সেই আনাম খাসি নদীর পাড়ে যে মোটামুটি জামা কাপড় উঠিয়ে পদ্মার পাড়ে ফলগোলা ধরছে, সে কি যে এক বেদেখিস্তি অবস্থা, পা যতটা পারে আলাম খাসি তো বোধ হয়, আসলে আনাম হবে না আলাম হবে, এই ব্যাপারটা নিয়ে আমি কনফিউশনে ছিলাম। বাট এক আপু বললেন যে আলাম খাসি। সেই আলাম খাসি কী করছে,
পা ফাঁক করে বসে, মানে এক রান হলো পাকিস্তান আর এক রান হলো হিন্দুস্তান, দিয়ে সে কী করছে, রান্না বান্না করছে চুলার পিঠে বসে। হিন্দুস্তান আর পাকিস্তানের দুটো রান দুপাশে দিয়ে ফাঁক করে সে রান্না বান্না করে ক্লান্ত হয়ে আবার পুকুর পাড়ে কাপড় চোপড় উঠিয়ে ফলগুলা ধুয়ে, মানে কী এক অবস্থা। এদের সঙ্গে নাকি ইফতার করতে লোকজন ঢাকা থেকে ছুটে আসে, আবার সবার জন্য গিফট নিয়ে আসে। আবার ওদিকে খুকি খুকি তো মানে সেই কবে থেকেই বলছে আমাদের বাড়ি নতুন মেহমান আসবে, ঘর গোছগাছ করছে, ঈদের আগের দিন আবার লোকজনকে দাওয়াত দিচ্ছে, বাড়ির ঠিকানা দিচ্ছে, লোভে পড়েছে, লোভে গিফট যে যাবে সে ওরকম গিফট নিয়ে ওদের সঙ্গে দেখা করতে যাবে, সেই গিফটের লোভে বাড়ির ঠিকানা দিয়েছে। তোদের বাড়ি কে যায় রে ওয়াক টু, ওই যে দু পা দুদিকে হিন্দুস্তান পাকিস্তানে দিয়ে তোর মার ওই ঘোটানি চোখ দিয়ে রান্না বান্না করে, আর ওই যে তোর কথা বললে আমার তো মনে হয় খুকি কথা বললে থুতু ছেটে সেই কথার মশলা বাটা খেয়ে মানুষ কে যায় তোদের বাসায়? তোর ছেলে মেয়ে তো মানে ডান হাত বা হাত খাবারের মধ্যে দিয়ে কসলাতে থাকে, ছেলে মেয়েগুলা কোনো শৃঙ্খলা নেই, তার মধ্যে কুত্তা বিড়াল হাঁস মুরগি ইত্যাদি তো ঘরের মধ্যে পালতে থাকে, ওসব ঘরের রুচি হয় না দেখে কারা যে যায় এদের আল্লাহই জানে।